শুভ সন্ধ্যা। চট্টগ্রাম টেলিভিশন 24-এর পক্ষ থেকে শুভ সন্ধ্যা। আবারও প্রতি সোমবার কি মঙ্গলবার একটু চেক করি, প্রতি মঙ্গলবার রাত 11টার সময় আমি থাকব আপনাদের সাথে। যা হচ্ছে হোক এই টক শো নিয়ে, যেখানে আমরা মূলত কথা বলবো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী নিয়ে। আপনারা জানেন এখন বাংলাদেশের সবচেয়ে হট টপিক হচ্ছে কূটনীতিকদের যে প্রটোকল দেওয়া, সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কেউ কেউ জল ঘোলা করার চেষ্টা করছেন, কেউ ঘোলা জলে মাছ মারার চেষ্টা করছেন। আবার একই সাথে এটাও সত্য যে সরকারি দলের নেতৃবৃন্দ যেভাবে কথা বলার কথা, সেভাবে কোথাও কোথাও হয়তো তারা টেকনিক্যালি কথা বলতে ব্যর্থ হচ্ছেন। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে যতটুক বলার কথা নয় ততটুক বলছেন। হ্যাঁ, এবং আপনারা জানেন যে এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কগুলোতে কোনো প্রভাব ফেলবে কিনা, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান, সে অবস্থানে কোনো প্রভাব ফেলবে কিনা। বিষয়টা হচ্ছে এরকম, যে কূটনৈতিকদের যে নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তাটা হচ্ছে একটা আন্তর্জাতিক প্রটোকল, যেটা ভিয়েনা কনভেনশন অনুসারে যেটা মানতে হয়। কিন্তু এই বিষয়টা একটা টিম ওয়ার্ক, একটা অপারেশনাল ওয়ার্ক। কিন্তু আমাদের দেশে গণমাধ্যম সহ বোধহয় আমরা জাতি হিসেবে এমন একটা অভ্যাস আমাদের হয়ে গেছে যে আমরা সব কিছুকেই একটা ইস্যু বানাতে চাই। আসলে প্রত্যেকটা জিনিসই কি আসলে ইস্যু, বা আসলে ইস্যু হওয়ার যোগ্য, ইস্যু হওয়া উচিত, কিংবা আসলে কি আমাদের একটু নিজেদেরও ভাবার দরকার নেই যে এটা আসলে ইস্যু হওয়া উচিত কিংবা ইস্যু হওয়া উচিত নয়। হ্যাঁ, বা এটা ইস্যু না হলে কেমন হয়, এরকম ভাবনা বোধহয় আমাদের থাকার দরকার রয়েছে। কারণ এরকম না হলে আমার মনে হয় আমরা প্রত্যেকটা নন ইস্যুকে ইস্যু বানাচ্ছি, অথবা যেটা ইস্যু হওয়া দরকার সেটাকে আমরা ইস্যু কিন্তু বানাচ্ছি না। আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দলগুলো, সমাজতান্ত্রিক কমিউনিস্ট দলগুলো দল হিসেবে নিজেদেরকে ভাবে, এবং যাদের সাথে অতিরিক্ত কূটনৈতিক নিরাপত্তা প্রটোকল যাদের প্রত্যাহার করা হয়েছে যেসব দেশে, সেসব দেশের সাথে যাদের আদর্শিক মতো পার্থক্য রয়েছে, তারাও কিন্তু কথা বলছেন। এটা আমার কাছে খুব ভালো লাগেনি, যেহেতু আমি নিজে এক সময় সমাজতান্ত্রিক ঘরানার ছিলাম। এখনও সমাজতান্ত্রিক ঘরানার আছি, বাট সমাজতান্ত্রিক দলগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম ছাত্র জীবনে। কর্মী হিসেবে নেতা পর্যায়ে ছিলাম না, কোনো কমিটিতে আমি কোনোদিন অংশগ্রহণ করিনি, কারণ আমি জানতাম এর ফলে আমার পড়ালেখার ক্ষতি হবে। সাবেকভাবে আমি রাজনীতির পিছনে সময় ব্যয় করতে চাইনি। তবে হ্যাঁ, আদর্শিকভাবে অনেকগুলো কমিউনিস্ট পার্টির সাথে আমি জড়িত ছিলাম। তো সেখানে জাতীয় সমাজতান্ত্রিক দল যে এসটির সভাপতি আসম আব্দুর রব বলেছেন যে
হঠাৎ কতিপয় দূতাবাসের এসকর্ট প্রত্যাহার ও গাড়িতে পতাকা ওড়ানো বন্ধই সরকারের অকূটনৈতিক সুলভ আচরণ ও সিদ্ধান্ত রাষ্ট্রকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। এটা হচ্ছে যুগান্তরের একটা রিপোর্ট, অনলাইন রিপোর্ট। এই রিপোর্টটা তারা পাবলিশ করেছেন 16ই মে 2023 9টা 37 সন্ধ্যাবেলা। এরপর উনি বলেছেন যে দূতাবাস ও কূটনৈতিকদের নিরাপত্তা ও গাড়িতে ফ্ল্যাগ উড়ানো সহ ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা উপেক্ষা করায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কূটনৈতিক প্রাঙ্গণ ও কূটনৈতিকদের নিরাপত্তা স্বাগতিক দেশকে সুরক্ষার ব্যবস্থা করতে হয়। সারা বিশ্বে মিশন প্রধান কর্তৃক ব্যবহৃত গাড়িতে ডিপ্লোম্যাটিক ফ্ল্যাগ ব্যবহার করা হয়। কূটনৈতিক মিশন ও কূটনৈতিক সম্পর্কিত এ ধরনের নিয়মকানুনের অধিকাংশই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961-এ বিধৃত আছে। বাংলাদেশ চুক্তিটি 1972 সালে স্বাক্ষর করে। তিনি বলেন, সরকারের অপরিণামদর্শী আচরণ ও সিদ্ধান্ত রাজনীতি, কূটনীতি, রণনীতি ও অর্থনীতি সর্বস্তরেই আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে প্রতিনিয়ত যে মিথস্ক্রিয়া হচ্ছে তা দারুণভাবে ব্যাহত হবে। সরকারের কূটনীতিক কুশলতার অভাবে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়বে। সুতরাং জাতীয় স্বার্থেই ভিয়েনা কনভেনশনের অধীনে উদ্ভূত সমস্যার সমাধানে সরকারকে দক্ষতার সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সো এই হচ্ছে অবস্থা। কূটনৈতিকদের এক্সট্রা নিরাপত্তা বা প্রোটোকল দেওয়া নিয়ে একটা বড় ধরনের রাজনৈতিক ঘোল পাকানো চলছে। এর বাইরে চলছে ছোটোখাটো কিছু স্থানীয় নির্বাচন। তন্মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন একটা বড় বিষয়, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বড় ধরনের চমক দেখিয়েছেন, এবং সেই চমকটা হচ্ছে সেখানে বর্তমান মেয়র যিনি রয়েছেন তাকে মেয়রের মনোনয়ন দেওয়া হয়নি, এবং bdnews24.com-এর 23 তারিখের রিপোর্ট অনুসারে, অর্থাৎ আজকের রিপোর্ট অনুসারে, ওখানে 4 জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং 6 জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তো এবং যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি হচ্ছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়নি তার রক্তের সম্পর্কের আত্মীয় আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ। সো এটা একটা বড় ধরনের রাজনৈতিক খেলা। মাননীয় প্রধানমন্ত্রী মোটামুটি নেতৃবৃন্দকে একটা জিনিস মেসেজ দিতে চাচ্ছেন বোধ হয়, যে রাজনীতি এখন আরও একটু বেশি আগের তুলনায় পরিবর্তনের তো দরকার আছে, এবং উন্নয়ন তো চিরকালেই দরকার। একই সাথে আপনার এটাও সত্য যে এটা সত্য যে আমাদের প্রতিদিনই উন্নয়ন করতে হয়। সো আওয়ামী লীগ যে অনুন্নত দল সেটা বলছি না, বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো চাচ্ছেন যে আওয়ামী লীগের মধ্যে আরও বেশি গণতন্ত্র চর্চা হোক, এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনগণের কাছাকাছি যাক, যাতে তারা জনগণকে বুঝতে পারে এবং বোঝার চেষ্টা করতে পারে। সো সেজন্য অনেকগুলো স্ট্র্যাটেজিক চেঞ্জ কিন্তু আওয়ামী লীগে আসছে, যেটা একটা ভালো দিক। আর সেখানে আরও একজন প্রার্থী রয়েছেন, যেটা একজন মানুষ যিনি ধর্ম ব্যবসা করে চলেন, তিনি সেখানে প্রার্থী হয়েছেন। আপনারা জানেন তারা বংশ পরম্পরায় ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেই প্রার্থী হচ্ছেন ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম, যাকে চরমোনাই বলা হয়। যদিও তারা ব্যর্থ হচ্ছেন, প্রতিদিন উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করে থাকেন উনি ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বেন সারা পৃথিবীতে। বাট দিন শেষে উনি নিজের নির্বাচন এলাকাতে সবসময় পরাজিত হয়ে এসছেন, যেটার মাধ্যমে প্রমাণিত হয় যে আসলে বাংলাদেশের মানুষ সত্যি ইসলামী বা শরিয়া শাসন চায় না। তারা গণতান্ত্রিক শাসন চায়, তারা ধর্মনিরপেক্ষ শাসন চায়, তারা সমাজতান্ত্রিক শাসন চায়,
তারা মানুষের অধিকারের পক্ষে কাজ করতে চায়, নট শুধুমাত্র মুসলমানদের অধিকারের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। বাংলাদেশ হচ্ছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, উপজাতি, আহমদিয়া, সবার শিয়া সম্প্রদায়, সবার সমন্বয়ে একটি সুন্দর শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ। সো এই লোকটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অলরেডি একটা পেয়েছেন, সাবধানবাণী পেয়েছেন, সতর্কবাণী, যে উনি নির্বাচনী বিধি লঙ্ঘন করছিলেন। আমি জানি না এটা কতটা ইসলামের দৃষ্টিতে বৈধ। আবার ইনি কিছুদিন আগে ওনার মেয়ের ওয়ালিমা, না ভাই ছেলের ওয়ালিমা করিয়েছেন, যেখানে সমস্ত ক্ষমতাশালী মানুষকে দাওয়াত দিয়েছেন, গরিবদের কোনো ওখানে স্থান ছিল না। এই হচ্ছে কথা। ওখানে আরেকটি ইসলামী দল আছে, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, আর বিএনপির একজন মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল হাসান রোপনও সেখানে নির্বাচন করছেন। সবচেয়ে মজার যেটা মানে লোকাল নির্বাচনের ক্ষেত্রে, সেটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের যে মেয়র, তার সদস্যপদ বাতিল, এবং একই সাথে তাকে জাহাঙ্গীর সাহেবকে বিএনপি থেকে করা হয়েছে, আজমতুল্লাহ সাহেবকে, জাহাঙ্গীর সাহেবকে আওয়ামী লীগ থেকে বার করে দেওয়া হয়েছে, এবং আজমতুল্লাহ সাহেবকে সেখানে মনোনয়ন প্রদান করা হয়েছে। জাতীয় পর্যায়ে আরও বেশ কিছু খবর আমরা দেখতে পাচ্ছি, যেমন একটা ছোট বিষয় কিন্তু এটা জাতীয় পর্যায়ে রূপ গ্রহণ করেছে, সেটা হচ্ছে মণিপুর হাই স্কুলের যে বিষয়টা আর কি, হ্যাঁ, সেটা একটা বড় একটা বিষয় এবং বড় একটা রূপ ধারণ করেছে আসলে সাম্প্রতিক সময়ে। কারণ হচ্ছে সেখানে একজন খুব ক্ষমতাশালী এমপি, ওই স্কুলের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ মজুমদার, তিনি মন্ত্রী, বৃদ্ধ লোক, হ্যাঁ, তাহলে উনি বেশ একটা প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তো ওনার স্কুল নিয়ে বড় ধরনের একটা ঝামেলা কিন্তু হচ্ছে, হ্যাঁ। এরই মাঝে আবার আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু বড় ধরনের একটা অর্থনৈতিক ক্রাইসিসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সেই অর্থনৈতিক ক্রাইসিসটা হচ্ছে প্রতিদিন আমরা মূলত যা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে আমাদের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা, সেই রিজার্ভ নিয়ে কিন্তু অনেকগুলো তথ্য আমরা পাচ্ছি, যে তথ্যগুলো কোনটা সমর্থিত কোনটা অসমর্থিত আমরা কিছু বুঝতে পারছি না। জনগণকে সে ব্যাপারে কিছুটা অন্ধকারে রাখা হচ্ছে, যেটা সত্য কথা, হ্যাঁ। এবং জনগণ বোঝার হয়তো চেষ্টাই করছে না বা করছে, কিন্তু যদি সঠিক তথ্যটা পাওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই আমরা বঞ্চিত হচ্ছি, সেটা ধরে নিতে হবে। এবং আমাদের কক্সবাজারে যেটা হয়েছে, বিএনপি তা যতগুলো প্রার্থী, বিএনপির প্রার্থী বা বিএনপির কর্মী যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে, তাদের সবাইকে বিএনপি শোকজ করেছে। দেখা যাক কি হয়, শোকজের ফলটা কি হয়। আমরা ঢাকায় যে হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, সেই হিট অফিসার এর ব্যাপারে একটা কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ চলছে, সেটা হচ্ছে তিনি বাংলায় কথা বলেন না, হ্যাঁ। বাংলাদেশে বাংলায় কথা না বললে তো আসলে সমস্যা, ঠিক আছে। তো সেটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। আমাদের বাঁশখালীর বর্তমান মেয়র প্রকাশ্য অস্ত্র নিয়ে মিছিল করছেন, এটা নিয়েও কিন্তু কথা হচ্ছে যে এটা 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 কিভাবে সম্ভব। এই হচ্ছে কথা। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, যদিও বা 14 দলের
আমরা কোনো অস্তিত্ব পাচ্ছি না, কার্যক্রম পাচ্ছি না। তবে 14 দল একজোট হওয়ার চেষ্টা করছে। আর তার চেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে যে গণতন্ত্র মঞ্চ তারা সরকারের পদত্যাগের দাবিতে একটা কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচিতে তারা রয়েছে যে তারা একটা কি করেছে, সেটা হচ্ছে পদযাত্রা করেছে। হ্যাঁ, সেই পদযাত্রার সাথে বিএনপি সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সাহেব সেখানে ছিলেন। হ্যাঁ, তারপর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ছিলেন, এরকম আর কি। তারপর ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি সহ বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আর সেখানে জাতীয় সমাজতান্ত্রিক লোক জেএসটি আসম আব্দুর রবের, সেখানে তার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি সহ ছিলেন। আরেকটা জাতীয় খুব গুরুত্বপূর্ণ খবর যেটা আমরা বোধহয় ভুল করতে পারি না, সেটা হচ্ছে জামাত কিন্তু নতুন বোতলে পুরনো মদ ভরেছে। সেটা হচ্ছে এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, এবং তারা সুর পাল্টেছে, কিন্তু তাদের আসলে সুরের বিন্যাসটা পাল্টানো হয়নি। যে যন্ত্র থেকে সুর বের হয় সেই যন্ত্রটাই কি আছে, অর্থাৎ জামাত কিন্তু সুর ভিন্ন সুর বাজাচ্ছে। সো এবি পার্টির ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে, জামাতের ব্যাপারে সবসময় সাবধান থাকতে হবে, ইসলামী দলগুলোর ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ তারা একবার সুযোগ পেলে কিন্তু বাংলাদেশকে ধ্বংস করে দেবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতিদেরকে ধ্বংস করে দেবে, এবং যারা মুক্তমনা মানুষ সেগুলোকে ধ্বংস করে দেবে, মুক্তমনা মিডিয়াকে ধ্বংস করে দেবে, দেশের উন্নয়নকে ধ্বংস করে দেবে, নারীর অধিকার তারা হরণ করে ফেলবে, শিশুদের অধিকার হরণ করে ফেলবে, কন্যা শিশুদের, বালিকাদের অধিকার তারা হরণ করবে। সো আমাদেরকে ইসলামী দলগুলোর ব্যাপারে খুব বেশি সাবধান থাকতে হবে। আজকে এখানেই শেষ। আমরা প্রতিদিন 11টায় আমাদেরকে টিউন করুন। প্রতিদিন 11টায় আমরা একটা বিষয় নিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। চট্টগ্রাম টেলিভিশন 24 এর পক্ষ থেকে।